তাহলে আমরা আজকে 7 নম্বর সামসটা করব। ঠিক আছে, ওখানে কি আছে? জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস, অর্থাৎ এই যে ট্রানজ্যাকশনসগুলো আছে সেগুলোর আমি জার্নাল পাস করব। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এটা ট্রানজ্যাকশনই তো, নয়তো গুগলিও মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে হয়তো মনিটারি টার্মে মেজার করতে পারে। হেডলাইনে তো বলে দিয়েছে যে ট্রানজ্যাকশনগুলোকে, তবুও কেন এখানে তো ওপরেরটার মধ্যেও ছিল, কেন এটাতে ছিল না? জার্নাল দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস ইন দ্য বুকস অফ মিস্টার এ, ওপরে ছিল না এটা? যে এটা তো কোনো ট্রানজ্যাকশনসই নয়। তো সেই ক্ষেত্রে তোকে ফার্স্টে এটা দেখে নিতে হবে যে এই যে যেটা আছে সেটা আদৌ ট্রানজ্যাকশনস কিনা, যেটাকে নাকি তোকে অ্যাকাউন্টিংটা করার দরকার পড়ে। বোঝা গেল? তো সেই কারণে আমরা প্রথমে দেখছি যে 7 নম্বরটা কি আছে? সমীর হু ওড আস রুপিস 40,000 বিকেম ইনসলভেন্ট। কথাটার মানে কি? সমীর হু ওড আস, দুটো ওয়ার্ড হয়, একটা হচ্ছে ওন্ড, একটা ওয়ার্ড হচ্ছে ওড। এই ওড কথাটার মানে হচ্ছে দিতে হবে। যেমন ওনটা আমরা জানি যে এটা আমার, মানে পাবো, ঠিক? আর ও ডাব্লিউ ই মানে দেব। বোঝা গেল? আজকে এই যে যদি কাউকে কিছু দিতে হয় সেটা কি তার কাছে লায়াবিলিটি, কারণ সে দেবে। আর ওন্ড যদি হয় তার মানে সেটা কি? অ্যাসেট, পাবে কারোর কাছ থেকে। তাই এই ওট কথাটার মানে হচ্ছে দিতে হবে, আর ওন মানে পাবে। বুঝতে পেরেছিস? এইবার আমাকে দেখতে হবে কার পয়েন্ট অফ ভিউতে সেই অনুযায়ী অ্যাসেট হবে না লাইবিলিটি হবে সেটা দেখার আছে। কথাটা বুঝতে পারলি? তাহলে এখানে একবার দেখি কি আছে। এখানে কার দিক দিয়ে করতে বলেছে? এটা বলেছে জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। আচ্ছা, সমীর হু ওড আস মানে আমাদেরকে যার দিতে হবে, আমাদেরকে যে দেবে, কে দেবে? সমীর দেবে। সমীর হু ওড আস 40,000, যে আমাদেরকে দেবে 40,000 টাকা, তার নাম কি? সমীর। বিকেম ইনসলভেন্ট, সে কি হয়েছে? ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট কথাটার মানে হচ্ছে গিয়ে ব্যাংকরাপ্ট, মানে বাংলায় বলে দেউলিয়া। অর্থাৎ যার আর কোনো রকম ব্যাংকে ব্যালেন্স নেই, যে ওর যে লাইবিলিটিসগুলো আছে সেই লাইবিলিটিসগুলো ও আর পেমেন্ট করতে পারবে। তখন কোর্টের থেকে জাজমেন্ট আসে যে এ এখন ইনসলভেন্ট হয়ে গেছে, এর কোনো রকম আর কোনো লাইবিলিটি পেমেন্ট করার ক্ষমতা নেই। কারণ আজকে যদি ও নিজে বলে যে আমার আর কারো দেওয়ার ক্ষমতা নেই, তখন তো ওর কথা কেউ বিশ্বাস করবে না। তখন এই ধরনের জাজমেন্টগুলো কোর্টের থেকে আসে যে এর আর কোনো লাইবিলিটি পেমেন্ট করার ক্ষমতা নেই, তার মানে সে হয়ে গেছে এখন কি? দেউলিয়া অথবা ইনসলভেন্ট অথবা ব্যাংকরাপ্ট। কথাটা বুঝতে পারলি? তো তার মানে এখান থেকে কি জিনিসটা দাঁড়ালো? যে সমীর যে নাকি আমাদেরকে দেবে 40,000 টাকা, দেওয়ার কথা ছিল, সে এখন কি হয়ে গেছে? ইনসলভেন্ট হয়ে গেছে। তার মানে 40,000 টাকা যদি আমরা আমাদের দিক দিয়ে ভাবি, তাহলে 40,000 টাকা তার কাছ থেকে পাওয়া যাবে না। কথাটা বুঝতে পারলি? এইবার একটা জিনিস মনে রাখবি, এবার একটা জিনিস আমি বোঝাবো তোকে। আজকে যখন ধর, আজকে যদি আমি ধরে নিই তমজিৎ অ্যান্ড কোম্পানি, এই তমজিৎ অ্যান্ড কোম্পানি কি করছে? সেল করছে। সেল করছে কাকে কাকে সেল করছে? ধরলাম মিস্টার এ কে সেল করলো, মিস্টার বি কে সেল করলো, মিস্টার সি কে সেল করলো। ঠিক আছে, এইবার যখন নাকি তমজিৎ অ্যান্ড কোম্পানি এ বি সি এই তিনজনকে সেল করলো, তখন এরা হয়ে গেল সবাই ডেটার। ভালো মতন বুঝবি, এরা সবাই হয়ে গেল কি? ডেটার। ডেটার কথাটার মানে কি? যার কাছ থেকে তমজিৎ অ্যান্ড কোম্পানি টাকা পাবে। বুঝতে পারলি? আজকে ডেটার তাহলে কখন অ্যারাইজ হবে? সেলটা অবশ্যই আর অবশ্যই তখন কি হতে হবে? ক্রেডিট সেল। জিনিসটা তাহলে মানে এটা কি দাঁড়ালো?
তমোজিৎ অ্যান্ড কোম্পানি যখন ক্রেডিটে কোনো একটা মাল সেল করলো মিস্টার এ, মিস্টার বি আর মিস্টার সি কে, তখন মিস্টার এ, মিস্টার বি আর মিস্টার সি কি হয়ে গেল? তমোজিৎ অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে ডেটার হয়ে গেল। ক্যাশ সেল করে তার কোনো ডেটারের ব্যাপার থাকে না, কোনো তো পার্টি নেম আর মেনশন করার দরকারই পড়ে না, ডিরেক্টলি বিক্রি করলো, টাকা পেয়ে গেল, ঝামেলাই শেষ। কিন্তু যখনই ক্রেডিটে বিক্রি করছে তখনই এ, বি, সি এরা তিনজন হয়ে গেল কি? এই তমোজিৎ অ্যান্ড কোম্পানির ডেটার। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার এই ডেটার আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে বুক ডেট, BOOK বুক ডেট, অর্থাৎ এর কাছ থেকে টাকা পাবে। বুঝতে পারলি? এইবার এই বুক ডেটকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যাড ডেট, একটা হচ্ছে গুড ডেট। নর্মাল জিনিস এগুলো, অর্থাৎ আজকে যে এই তিনজনকে বিক্রি করেছে এ, বি, সি, এই তিনজনের মধ্যে বি হয়ে গেল ইনসলভেন্ট, হয়ে গেল কি? ইনসলভেন্ট। তার মানে এই টাকাটা আর পাবে না তমোজিৎ অ্যান্ড কোম্পানি। কথাটা বুঝতে পারলি? তো তার মানে আজকে বুক ডেটের মধ্যে যেই টাকাটা পাচ্ছে না, যেটা মিস্টার বি এর কাছ থেকে পাচ্ছে না, যেমন আমি এখানে ধরে নিই, ধর এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 10,000 টাকা, বি এর ক্ষেত্রে ধরে নিই 20,000 টাকা, সি এর ক্ষেত্রে ধরে নিই 15,000 টাকা। ঠিক আছে? তাহলে এই যে মিস্টার বি এর কাছ থেকে যেটা পাচ্ছে না, তার মানে এটা ব্যাড হয়ে গেল। কি ব্যাড? ডেট। মানে এই ডেটটা ব্যাড হয়ে গেল। তার মানে এই মিস্টার বি এর কাছ থেকে যে 20,000 টাকাটা পাওয়ার ব্যাপার ছিল সেটা ব্যাড ডেট হয়ে গেল। কথাটা বুঝতে পারলি? আর এখনো এই তমোজিৎ অ্যান্ড কোম্পানি বুঝতে পারছে যে মিস্টার এ আর মিস্টার সি এরা টাকাটা দেবে, তার মানে মিস্টার এ আর মিস্টার সি এখনো ভালো ডেট। ঠিক আছে? এই জন্যই এটাকে বলা হবে মিস্টার এ হচ্ছে গুড ডেট আর মিস্টার সি হচ্ছে গিয়ে গুড ডেট। তার মানে গুড ডেটে কত? 10,000 আর এটা হচ্ছে 15,000। বুঝতে পারলি? তো তার মানে এইভাবে গুড ডেট, ব্যাড ডেটের কনসেপ্টগুলো আসে কোথা থেকে? বুক ডেটের থেকে, অর্থাৎ ডেটাসের থেকে। ডেটাস কখন অ্যারাইজ হয়? যখন নাকি কোনো একটা কোম্পানি ক্রেডিটে কিছু মাল বিক্রি করে, তখনই সেখান থেকে বুক ডেট বা ডেটাসের অ্যারাইজ হয়। তারপর পরবর্তীকালে যে দিতে পারে না সে হয়ে যায় সেই কোম্পানি দিক দিয়ে ব্যাড ডেট, আর যে দিতে পারে সে হয়ে যায় গুড ডেট। কথাটা বুঝতে পারলি? তাহলে যখন দিতে পারে না সেটাকে আরেকটা আমরা কিভাবে বলতে পারি? ইনসলভেন্ট বলতে পারি, বা আরেকটা কি বলতে পারি? ব্যাংকরাপ্ট বলতে পারি। আর বাংলায় বলবো দেউলিয়া। বানানটা দেখিস না, বাংলা মানে প্রোনাউন্সিয়েশনটা শুনবি দেউলিয়া, লয় দীর্ঘ হয় না কি হয় জানি না। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার একটা তোকে আমি জিজ্ঞাসা করি যে এই যে ব্যাড ডেট, বলতে পারবি এই ব্যাড ডেটের নেচার অফ অ্যাকাউন্টটা কি? নো, ব্যাড ডেটের নেচার অফ অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ব্যাড ডেটের অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। কারণ যখন তুই কারো থেকে টাকাটা পেতি, সে যখন টাকাটা দেবে না, তার মানে কি এটা তোর কি হয়ে গেল? লস হয়ে গেল। তাহলে লসটা কোন অ্যাকাউন্টে কভার হয়? নমিনাল অ্যাকাউন্টে কভার হয়। তার মানে ব্যাড ডেট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? আর যখনই লস হয় তখনই স্যাটিফেস, আর সেখান থেকে কি আসবে? ডেবিট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তার মানে কোনো ডেটা যদি টাকা দিতে না পারে তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যাড ডেট হিসাবে সেটাকে আমরা বুক করবো, অ্যাকাউন্টিং করবো। কথাটা বুঝতে পারলি? তাহলে একটা তো অ্যাকাউন্ট হলো, সেটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ডেবিট। তাহলে এই সিচুয়েশনে ক্রেডিট কোনটা হবে সেটা আমাদের জানা দরকার আছে। এবার আমরা কি করবো? এটা যেহেতু বুঝে নিলাম, তাই এবার আমরা আবার আমাদের অঙ্কেতে ফিরে আসবো। এখানে কি আছে? এখানে অঙ্কটা ছিল যে সমী, যার কাছ থেকে নাকি 40,000 আমরা পেতাম, সেই টাকাটা এখন আর পাবো না, যেহেতু সমীর কি হয়েছে? ইনসলভেন্ট হয়ে গেছে। তাহলে 40,000 পাচ্ছি না। কার থেকে পাওয়ার কথা ছিল? সমীরের কাছ থেকে পাওয়ার কথা ছিল। সমীর একজন কে ছিল? বিজনেসের পয়েন্ট অফ ভিউতে একজন ডেটার ছিল। কথাটা বুঝতে পারলি? ভালো মতন বুঝবি। তাহলে আজকে
সমীর কি করা ছিল, যখন সমীরকে বিক্রি করেছিলাম, আমি যদি তমজিতের দিক দিয়েই ভাবি, তাহলে যখন বিক্রি করা হয়েছে তারপরে সেটা সমীর একজন ডেটার হিসাবে বিজনেসে এসছে, তাহলে সমীর কখন অ্যারাইজ হয়েছিল, যখন বিক্রি করা হয়েছিল। তাহলে সেই জায়গায় সমীরকে কি করা হয়েছিল, সমীর অ্যাকাউন্ট, ঠিক আছে, এ কী ছিল, রিসিভার ছিল, কারণ এ হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, স্মাইলি ফেস, তার মানে এ কী ছিল, ডেবিট ছিল। ভালো মতন বুঝবি, যখন বিক্রি করা হয়েছিল তখন সমীরকে কি করা হয়েছিল, ডেবিট করা হয়েছিল। আর সেল অ্যাকাউন্টটা নমিনাল, এইটা হচ্ছে ইনকাম, তাই ক্রেডিট করা হয়েছিল। তার মানে জার্নাল কি হয়েছিল, সমীর অ্যাকাউন্ট ডেবিট টু সেল, এটাই তো হয়েছিল। তার মানে এই যে সমীর অ্যাকাউন্টে যে পিকচারে এসছে, কিভাবে এসছে, যখন তমজিৎ অ্যান্ড কোম্পানি বিক্রি করেছিল ওকে ধারে মাল, তখন এই পার্টি নেম হিসাবে এসেছিল, সমীরকে ডেবিট করা হয়েছিল। কথাটা বুঝতে পেরেছিস? এইবার যখন সমীর বলছে যে আমি না এই 40,000 টাকাটা আর আপনাকে দিতে পারবো না, তাহলে সেটা তমজিতের দিক দিয়ে লস, তমজিতের দিক দিয়ে লস। তাই এটাকে কি করে দিল তমজিৎ, ব্যাড ডেট, নমিনাল অ্যাকাউন্ট, লস, স্যাডিফেস, তাই ডেবিট করে দিল। আর এই যে ওর বুকস অফ অ্যাকাউন্টসে ও যে প্রথমে একটা জার্নাল করে রেখেছিল, যে সমীরটাকে ডেবিট করে রেখেছিল, এই টাকাটাকে আর পাবেও, পাবে না। তাহলে এই সমীর অ্যাকাউন্টটাকে যেটা ডেবিট করে রেখেছিল সেটাকে এবার কাটার জন্য কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। আগের দিনের ডিসকাশন একটা ভাব, যখন পারচেস করে মাল ঢোকে, তখন যদি কোনো কারণে সেই মালটা বিজনেস থেকে বেরিয়ে যায়, সেল বাদ দিয়ে, তখন আমরা কি করি, যে পারচেসের মাধ্যমে যতটা মাল ঢোকে, যতটা অন্য কোনো কারণে সেটা পুড়ে গেল বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেটা বেরিয়ে গেল, সেই মালটাকে কমানোর জন্য আমরা পারচেসটাকে তখন কি করি, ক্রেডিট করে দিই না। এই যে পারচেসটাকে যে ক্রেডিট তখন আমরা করতাম, তার পেছনে তো কোনো রকম নিয়ম থাকতো না, সেটাকে আমরা ক্রেডিট করতাম একটা কারণেই, পারচেস অ্যাকাউন্টটাকে কমানোর জন্য। আর আমরা তো জানি অ্যাকাউন্টসে কোনো রকম প্লাস মাইনাসের ব্যাপার থাকে না, যা যাবতীয় কিছু হয় সমস্ত কিছু ডেবিট আর ক্রেডিটের মাধ্যমেই হয়। কথাটা বুঝতে পেরেছিস? তো সেই লজিকে সমীর ডেবিট ছিল, এই যে যখন এই জার্নালটা হয়েছিল সমীর অ্যাকাউন্ট ডেবিট আছে, আমি লিখে দিই, সমীর অ্যাকাউন্ট ডেবিট টু সেল, ঠিক। তার মানে সমীরকে 40,000 টাকা দিয়ে ডেবিট হয়েছিল। এবার কথাটা হচ্ছে, সমীর কি 40,000 টাকা দিতে পারছে? আর তাহলে বুকস অফ অ্যাকাউন্টে কি টাকা ডেবিট করে রাখবো আমি? তখন এটাকে যদি কাটতে, তখন কি করে দেবো, এটাকে ক্রেডিট করে দেবো। তাহলে ডেবিট আর ক্রেডিট যেরকম প্লাস আর মাইনাসে কাটাকুটি হয়, কি হয়, জিরো হয়। তো সেরকমভাবে এটা ডেবিট আছে, তাই সমীরকে যখন আমি ক্রেডিট করে দেবো, তখন অটোমেটিক্যালি কাটাকুটি হয়ে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে সমীরের কাছ থেকে এখন আর কিছু পাই না। কথাটা বুঝতে পারলি? তাহলে এইখানে তাহলে জার্নালটা কিরকম আসছে, ভালো মতন দেখবি, এগুলো বোঝার আছে। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, কারণ ব্যাড ডেট নমিনাল অ্যাকাউন্ট, লস, স্যাডিফেস, তাই ডেবিট 40,000 টাকা। আর সমীর আর দিতে পারবে না, তাই সমীর ছিল ডেবিট, সেইটাকে কাটার জন্য এটাকে কিন্তু কোনো সময় ভুলেও ওই গোল্ডেন রুল ওর মধ্যে ফেলতে যাবেন, এগুলো সব অ্যাডজাস্ট করা হচ্ছে। কথাটা বুঝতে পারলি, কাটাকুটি করা হচ্ছে। তাই সমীরটাকে সেখান থেকে আমরা কি করে দিলাম, 40,000 টাকাকে ক্রেডিট করে দিলাম। কথাটা বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে গিয়ে তার জার্নাল। কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার আমরা করি সেকেন্ড। অভিজিৎ হু ওড আস 30,000 is declared insolvent and 50 paisa in a rupee is received from his estate. এ আবার কি মানে? কত কিছু গল্প শুনিয়ে দিল। দেখ, এতটুকুনির মানে তো তুই বুঝতে পারছিস, অভিজিৎ হু ওড আস মানে আমাদের কাছে যার নাকি দেওয়ার কথা আছে 30,000, তার মধ্যে একজন, সে হচ্ছে অভিজিৎ, আর টাকাটা দিতে পারছে না যেহেতু নাকি সে ইনসলভেন্ট হয়ে গেছে। কিন্তু তারপর এইখান থেকে নতুন একটা জিনিস অ্যাড হলো, 1 টাকার মধ্যে 50 পয়সা পেয়েছে, তার এক্স্যাক্টলি, সম্পত্তি একদম ঠিক, একদম। তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে, তাহলে এটা বলা হচ্ছে যে তার যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটাকে বিক্রি করে 1 টাকার পরিবর্তে 50 পয়সা রিকভারি তার কাছ থেকে করা যাচ্ছে। তার মানে আজকে আমি ঐকিক নিয়মে অঙ্কটাকে দাঁড় করাতে পারি যে 1 টাকায় যদি 50 পয়সা পাওয়া যায়, তার মানে তো 50%, তার মানে তো 50%, মানে অর্ধেক টাকা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা পেতাম কত, বা তমজিৎ অ্যান্ড কোম্পানি পেত কত, 30,000। তাহলে ওর এস্টেট, ওর যে জায়গা সম্পত্তি যা কিছু আছে সেটা বিক্রি করে যদি
50% পাওয়া যায়, তাহলে টোটাল তমজিৎ পেতো কত? 30,000। তাহলে 30,000-এ 50% পাবে তমজিৎ, দ্যাট ইজ 15,000 পাবে, আর বাদ বাকি 15,000 পাবে না, অর্থাৎ ব্যাড ডেট হবে। কথাটা বুঝতে পারছিস? কোনো রকম অসুবিধা? আচ্ছা, আমি জিনিসটাকে একটুখানি গল্পের মাধ্যমে বোঝাচ্ছি তারা। দেখ, এইখানে 2 নম্বরের ব্যাপারটা কি বলছে, সেই তমজিৎ অ্যান্ড কোম্পানি এ সেল করেছিল কাকে? অভিজিৎকে। কিসে? অবভিয়াসলি ক্রেডিটে, তবে গিয়ে পার্টি নেমে এসছে, তবে গিয়ে পরে গিয়ে টাকা দেওয়ার ব্যাপার। এবার কত টাকার মাল বিক্রি করেছিল? 30,000। পরবর্তীকালে এই যে অভিজিৎ আছে সে কি হয়ে যায়? ইনসলভেন্ট হয়ে যায়। ঠিক আছে, যে ইনসলভেন্ট হয়ে গেল সাথে সাথে কোর্টের থেকেই জাজমেন্টটা বেরোলো, আর কোর্ট বলে দিল যে দেখো অভিজিৎ, তোমাকে তো টাকা দিতেই হবে যতটুকুনি তুমি পারবে, তোমার জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও তোমার যতটুকুনি ক্ষমতা আছে, তোমার যারা ক্রেডিটার আছে তাদেরকে তোমার টাকাটা পেমেন্ট করতেই হবে। তো তখন কোর্ট বললো একটা কাজ করো, তোমার যা জায়গা সম্পত্তি আছে সেগুলোকে বিক্রি করে 1 টাকার পরিবর্তে তুমি 50 পয়সা করে তুমি পেমেন্ট করো। তার মানে হচ্ছে 50% ও পেমেন্ট করবে ওর যা লাইবিলিটি আছে। ঠিক আছে, তাহলে এবার যদি এটা তুই তমজিতের দিক দিয়ে ভাবিস, তাহলে তমজিৎ কতটুকুনি রিকভারি করতে পারছে? রিকভার্ড অ্যামাউন্ট কত? 15,000। আর টোটাল ওন্ড অ্যামাউন্ট কত, মানে কতটুকুনি পেত? 30,000। তাহলে ব্যাড ডেট কত? অর্থাৎ যে বুক ডেটটা ছিল তার মধ্যে যতটুকুনিও পাচ্ছে না সেটা কত? 15,000। এবার এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমাকে জার্নালের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি লিখলাম? রিকভার। তার মানে রিকভারটা কি হয়েছে? অবভিয়াসলি ক্যাশে, তাহলে আমি ক্যাশ লিখলাম। ঠিক আছে, এবার এই ক্যাশ এটা অবভিয়াসলি রিয়াল অ্যাকাউন্ট। এইভাবে জিনিসগুলোকে না পিকচারাইজ করে নিতে হবে। যদি পিকচারাইজ করে নিতে পারি জিনিসগুলো এতটা ইজি হয়ে যাবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, এটা কি রিয়াল অ্যাকাউন্ট। এটা কি হচ্ছে? তমজিতের দিক দিয়ে যদি তুই ভাবিস তাহলে এটা কামস ইন হচ্ছে। ঠিক আছে, এই কামস ইন যখন স্মাইলি ফেস তখন ডেবিট হয়ে গেল। এইবার আমরা করি ব্যাড ডেট। যেহেতু দেখতে পাচ্ছি পুরো টাকাও পাচ্ছে না, কত টাকা পাচ্ছে না? 15,000 টাকা পাচ্ছে না, তাহলে ব্যাড ডেট নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে নমিনাল অ্যাকাউন্ট হলো এটাতে কি লস বোঝাচ্ছে? ব্যাড ডেট নমিনাল অ্যাকাউন্ট, আর ব্যাড ডেটের মাধ্যমে কি বোঝাচ্ছে? লস বোঝাচ্ছে। তার মানে আবার সার্টিফিকেট, সেই ক্ষেত্রে ডেবিট হচ্ছে। আর কত টাকা পেতো অভিজিতের কাছ থেকে? 30,000 পেতো। তাহলে আজকে ও 15,000 টাকা দিচ্ছে না আর 15,000 টাকা দিচ্ছে, তাহলে ওকে এই যে 15,000 টাকা যেটা দিচ্ছে না আর যে 15,000 টাকা দিল, দুটো মিলেই তো ওর যা পাওনা গন্ডা সেটাও পুরোপুরিভাবে মিটেই দিল। পরে গিয়ে তোর কাছ থেকে আর কিছু চাইতে পারবি না। তো তার মানে ওর অ্যাকাউন্টটা প্রথমে তুই কী করেছিলি? যখন সেল করেছিলি তখন অভিজিৎকে ডেবিট করেছিলি। অভিজিৎ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, অভিজিৎকে ডেবিট করেছিলি। তার মানে এখন অভিজিৎ অ্যাকাউন্টটাকে কি করতে হবে? কাটতে হবে। কিন্তু কোনো রকম এখানে কিছু লিখতে যাবি না, কাটার জন্য এটা হচ্ছে। এক্স্যাক্টলি, বা এটা করতেও পারিস। ধর অভিজিৎকে তুই ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট এই গিভার হচ্ছে, মানে যদি তুই টাকাটা পাওয়ার ব্যাপারটা বলিস, ও তো দিচ্ছে, তার মানে এনপিএ গিভার, তাই ও কি আসছে? ক্রেডিট আসছে। কথাটা বুঝতে পারলি? তাহলে এবার একটা জিনিস দেখ, ক্যাশ 15,000, ব্যাড ডেট 15,000, আর ওর পুরো 30,000 টাকাই চুকিয়ে দিচ্ছে। কথাটা বুঝতে পারলি? তো জার্নাল তো হয়ে গেল। তাহলে জার্নাল কি আসবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু অভিজিৎ অ্যাকাউন্ট। এইখানে আসবে 15,000, এখানে আসবে 15,000, আর এখানে আসবে 30,000। বল কোনো রকম অসুবিধা আছে কি নেই? বুঝতে পেরেছিস? এই সেন্টেন্সটার মানেও বুঝতে পেরেছিস? এখানে যেটা লেখা আছে 50 পয়সা রুপিস রিসিট ফ্রম হিজ এস্টেট, মানে তার সম্পত্তি বিক্রি করে 1 টাকার পরিবর্তে 50 পয়সা করে তাকে পেমেন্ট করতে হবে। এখানে 1 টাকার মধ্যে 50 পয়সা পেমেন্ট করা 50%, তার মানে 50% 50% অবভিয়াসলি, এক্স্যাক্টলি 50% বোঝানোর জন্য। এখানে যদি 30 পয়সা থাকতো তার মানে 30% দিচ্ছে, যদি 40 পয়সা থাকতো তার মানে 40% দিচ্ছে। বিভিন্নভাবে থাকতে পারে জিনিসগুলো। বুঝতে পেরেছিস? এবার আমরা 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 রিসিভড 5,000 ফ্রম তারক। তারকের কাছ থেকে 5,000 টাকা রিসিভড হয়ে গেছে, হুইচ ওয়ার রিটেন অফ অ্যাজ ব্যাড ডেট ইন দ্য প্রিভিয়াস ইয়ার। খুবই সুন্দর।
কি বলতে চাইছে, বলছে 5,000 টাকা তারকের কাছ থেকে রিসিভড হয়েছে, যেটা হুইচ ওয়ার রিটেন অফ, যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অ্যাজ ব্যাড ডেট হিসাবে যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ইন দ্য প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরে, যেটাকে খারাপ ব্যাড ডেট মানে পাবো না বলে মাইনাস করে দেওয়া হয়েছে, সেই টাকাটাই আবার এই বছরে তারকের কাছ থেকে পাওয়া গেছে। ঠিক আছে, এইটা কি হবে, প্রথমে গল্পের মতন জিনিসটা বুঝবো, তারপর করব। এখানে তাহলে একটা কাজ করি, আবার ওই তমজিতের এক্সাম্পলটা নিয়ে নিই। তমজিৎ অ্যান্ড কোম্পানি এ কি করেছিল, সেল করেছিল, ক্রেডিট সেল। ধরে নিলাম অরিন্দমকে সেল করেছিল কত টাকা, ধরে নিলাম 5,000 টাকা সেল করেছিল। কবে, ধরে নিলাম যেরকমভাবে বিজনেস ইয়ারটা কিরকম হয়, বিজনেস ইয়ার হয় 1 এপ্রিল 18তে শুরু হবে, তো পরের বছরে ঠিক 31 মার্চ 2019-এ শেষ হবে, অর্থাৎ এপ্রিলে শুরু মার্চে শেষ, এটাকে বিজনেস ইয়ার বলে। ঠিক আছে, এবার এই আরেকটা হয় ক্যালেন্ডার ইয়ার, জেনেই রাখতে হবে। আর ক্যালেন্ডার ইয়ার আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে স্টার্ট হয় 1 জানুয়ারি 18-এ, শেষ হয় 31/12/18-এ। তো বিভিন্ন রকমভাবে হতে পারে, কিন্তু এটা বিজনেস ইয়ার, এইভাবেই বিজনেসের প্রত্যেকটা অ্যাকাউন্টিং এই সময় ধরে হয়। এইবার ধরে নিচ্ছি এই যে তমজিৎ অ্যান্ড কোম্পানি ক্রেডিটসে সেল করেছিল অরিন্দমকে 5,000 টাকা, সেটা কবে, এইটাকে আমরা ছোট করে না 18-19 এরকমভাবে লিখি, কারণ এই ইয়ারটা হচ্ছে 18-19। ঠিক আছে, 18-19-এই 5,000 টাকার মাল বিক্রি করেছিল। এইবার সেই 18-19-এ এমন একটা ঘটনা ঘটে, যেইটা শোনার পর তমজিতের মনে হয়েছিল যে অরিন্দম মনে হয় এই 5,000 টাকা আর দিতে পারবে না। ঠিক আছে, তাই তমজিৎ কি করেছে, যেহেতু টাকা দিতে পারবে না, তাই ও এটা ভেবে এই জার্নালটা পাস করে দিয়েছিল যে যেহেতু টাকা দিতে পারবে না, তাই ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু অরিন্দম 5,000 এটা করে দিয়েছিল। ব্যাড ডেট, নমিনাল অ্যাকাউন্ট, লস, স্যাডিফেস, ডেবিট। অরিন্দম দিতে পারছে না বা কাটার জন্য, যেটা প্রথমে ডেবিট হয়েছিল সেল করার সময়, সেটাকে কাটার জন্য অরিন্দমকে আবার কী করে দিল, ক্রেডিট করে দিল। তার মানে ব্যাড ডেটের যখনই এন্ট্রি হয় তখনই এইটা হয়। ঠিক আছে, এটা করে দিয়েছিল তমজিৎ। এইবার পরের বছর, অর্থাৎ 18-19-এর পরের বছর কত আসে, 19-20 এই বছরে, অর্থাৎ পরের বছরে অরিন্দম 5,000 টাকা গিয়ে দিয়েছে কাকে, তমজিৎকে দিয়েছে, দিয়ে দিয়েছে মানে পরের বছর দিয়ে দিয়েছে। এইবার তমজিৎ কি কখনো এটা বলবে, আরে না রে, আমি তো আগের বছর তুই টাকাটা দিবি না বলে আমি অ্যাকাউন্টিং করে দিয়েছি, তার জন্য তুই আবার এই বছরে টাকাটা দিতে আসি, না 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 না, বেকার অ্যাকাউন্টিংটা তাহলে ভুল হয়ে যাবে, আমার 5,000 টাকা দরকার নেই, এটা কখনো বলবে তমজিৎ? হ্যাঁ, কেউ নিজের পায়ে নিজে কুড়ুল মারে যে 5,000 টাকা যেটা ভেবেছিলাম আমি পাবো না, সেটা আবার দিয়ে দিচ্ছে, আমি খালি জাস্ট এই এন্ট্রিটাকে অন্যরকম করার জন্য আমি টাকা নেবো না, এটা কখনো হতে পারে? ঠিক তো, তাহলে এবার বলা হচ্ছে এই সিচুয়েশনে যখন নাকি 5,000 টাকাটা পাচ্ছে তমজিৎ, তাহলে সে কি এন্ট্রিটা করবে, কি এন্ট্রি করবে, কথাটা বুঝতে পারলি? এইখানে ভালো মতন বুঝবি কি এন্ট্রি করবে। যদি জিজ্ঞাসা করি, তোরা যদি যেই প্রথম যে কথাগুলো বলেছিলাম যে কখনো কনসেপ্ট থেকে সরবি না, সেই জিনিসগুলো যদি তোরা মাথার মধ্যে রাখিস, তাহলে এই এন্ট্রিটা তুই নিজে বলতে পারবি। সেটা এখন আমি আপাতত বলে দিচ্ছি। প্রথমে তো তমজিৎ ক্যাশ পাচ্ছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট, যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশন ক্যাশে দিচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, কামস ইন স্মাইলি ফেস, আর এখান থেকে ডেবিট। ঠিক, এইবার মনে করে এটা ভেবে দেখ দাদা, যেইটা ও লস হিসেবে বুক করেছিল, এটাকে কি ভেবেছিল, লস ভেবেছিল, আজকে সেই লসটা ওর রিকভারি হচ্ছে, তার মানে সেটা ওর কাছে কি গেইন, সেটা ওর কাছে গেইন। তো লসটা এখন কি হচ্ছে, ওর কাছে রিকভারি হচ্ছে, তার মানে এটা এখন ওর কাছে কি গেইন। তো তার মানে ও যে এমন একটা অ্যাকাউন্ট খুলবে, যে অ্যাকাউন্টের নাম থেকেই পরিষ্কার বোঝা যাবে যে আগে যেটা ও লস ভেবেছিল সেটা এখন ওর রিকভারি হচ্ছে।
কথাটা বুঝতে পারলি? তাহলে এরকমই একখানা নাম বা অ্যাকাউন্ট চুজ করবে। তাহলে বেস্ট নাম কি হতে পারে? দেখ, বেস্ট নাম হচ্ছে ব্যাড ডেট রিকভারি। এই নামটাই বেস্ট না? যে যেটা ব্যাড ডেট হয়েছিল সেটা এখন রিকভারি হচ্ছে। কথাটা বুঝতে পারছিস? তাহলে এই যে ব্যাড ডেট রিকভারি, এটা কোন নেচার অফ অ্যাকাউন্ট বলতে পারবি? অবভিয়াসলি নমিনাল। আজকে যদি ব্যাড ডেটটা লস হয়, সেটা যদি নমিনাল হয়, তাহলে ব্যাড ডেট রিকভারি উল্টো তো, তার মানে নমিনাল গেইন হচ্ছে। তাই যেই গেইন হবে তখনই স্মাইল ফেস, তখনই ক্রেডিট হয়ে যাবে। ব্যাস, জানাল তো হয়ে গেল, কত সহজ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? জার্নাল নিশ্চয়ই সহজ লাগছে। তাহলে প্রথমে তোদের যেটা বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে আগে বুঝবো, তাহলে সমস্ত জিনিসগুলো দেখবি আস্তে আস্তে নিজের থেকে ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানটা আমরা কি করব? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত আসবে? 5,000। 5,000 বল, কোনো রকম অসুবিধা আছে কি না? ব্যাস, এটাই তো। কোনো রকম অসুবিধা আছে? শিওর? ব্যাস, হয়ে গেল। কত সুন্দর সুন্দর একটা জার্নাল, বুঝতে পারলি?